এক্সকিউজ মি, বলছিলাম এ মাসের কম্পিটিশন মাস্টারটা এসেছে? স্নিগ্ধা চলে যাচ্ছে, হঠাৎ আমাকে দেখতে পেয়ে বলল, এ কি, তুমি এখানে কি করছো? মানে বিজ্ঞাপন দেখছি আর কি। চাকরি খুঁজছো? কিছু না বলে আমি মাথা নাড়লাম। কি হলো, বাড়ি যাবে না? হ্যাঁ যাবো তো। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, ট্রেন ছেড়ে দেবে তো। এসো এসো, তাড়াতাড়ি এসো। নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? গল্প কল্পদ্রুম চ্যানেলে আরও একটা নতুন গল্পে আপনাদেরকে জানাই স্বাগত। এতদিনে নিশ্চয়ই আমাদের চ্যানেলে ভিন্ন ভিন্ন স্বাদের অনেক গল্প শুনেছেন। আমরাও সেই গল্প শোনাতে পেরে আপনাদেরকে ভীষণ আনন্দিত। গল্পগুলো আপনারা আপনাদের পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করছেন তো? হ্যাঁ, আশা করি অবশ্যই করছেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, একদম বিনামূল্যে। কিন্তু ভালো সুন্দর অনুগল্প শোনার জন্য সাবস্ক্রাইব করাটা কিন্তু মাস্ট। আর পারলে ইচ্ছে হলে বেল আইকনটাকেও একবার প্রেস করেই দেবেন, ঠিক আছে? তাহলে আসুন আজকের নতুন গল্পে আসা যাক। লেখক বিকাশ দের কলমে আজকের গল্প একান্ত ব্যক্তিগত। 70 দশকের শুরুর কথা। স্কুল ফাইনাল পরীক্ষা শেষ, এখন প্রায় 3 মাস ছুটি, মানে পড়াশুনো থেকেও ছুটি, শুধু খেলাধুলো আর ঘোরাঘুরি। আমাদের সময় স্কুল ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে খুব কমজনই দিল্লি কলকাতা গিয়েছিল। পরীক্ষার পর 2-3 জন বন্ধু মিলে শিলং গুয়াহাটি বেড়াতে চলে যায়। বাকিরা বেশিরভাগ সময় আড্ডা মেরেই সময় কাটাতাম। আমাদের মধ্যে কারো কারোর মাথায় ক্লাব স্থাপন করার কথাও আসছে। কয়েকজন পুজোর সময় ম্যাগাজিন বের করার কথাও ভাবছে। কেউ বা বাইরে গিয়ে পড়ার চেষ্টা করছে, অনেকে আবার তাস খেলা নতুন করে শিখছি। আর এই খেলা ধীরে ধীরে আমাদের নেশায় পরিণত হচ্ছে। একরকম ভাবে বেশ আনন্দেই দিন কাটছিল। আমাদের বাড়ি রেল স্টেশন থেকে কিছুটা দূরে। সে সময় এসব অঞ্চলে বাস বেশ কম চলাচল করত। সারাদিনে 2-3টে ট্রেনই ছিল যাতায়াতের প্রধান ভরসা। রেল স্টেশনে তা ছোট মাঝারি বড় যাই হোক না কেন, গেলে আমার বেশ ভালোই লাগতো। বুক স্টলে বই দেখতে দেখতেই অনেকটা সময় অনায়াসে কেটে যায়। যাত্রীবাহী ট্রেন এলে তো আরো মজা। নানা বয়সের কত রকমের বিচিত্র যাত্রী চোখে পড়ে, দৃশ্যটা বেশ উপভোগ করা যায়। আমাদের বাড়ির 2 দিকে 2 রেল স্টেশন। ছোট স্টেশনটির নাম বদরপুর ঘাট, 0.5 কিলোমিটারের চেয়ে কম দূরত্বে। অন্যদিকে বদরপুর রেল জংশন থেকে বাড়ি প্রায় 3 কিলোমিটার দূরে। একদিন বদরপুর রেল স্টেশনে বুক স্টলে দাঁড়িয়ে আমি আসাম ট্রিবিউন পড়ছি। এমন সময় স্নিগ্ধা এসে স্টলের কর্মচারীকে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, বলছিলাম এ মাসের কম্পিটিশন মাস্টারটা এসেছে? কর্মচারীটি জানালো, এখনো আসেনি, তবে পরের সপ্তাহে এসে যাবে। স্নিগ্ধা চলে যাচ্ছে, হঠাৎ আমাকে দেখতে পেয়ে বলল, এ কি, তুমি এখানে কি করছো? আমি প্রথমে বুঝতেই পারিনি যে স্নিগ্ধা আমাকেই প্রশ্নটা করেছে। পরক্ষণেই তা বুঝতে পেরে কাঁচুমাচু হয়ে বললাম, মানে বিজ্ঞাপন দেখছি আর কি। চাকরি খুঁজছো? কিছু না বলে আমি মাথা নাড়লাম। বুঝলাম। তা কোথায় গিয়েছিলে? টাইপরাইটিং শিখতে। স্নিগ্ধা কিছুটা সময় উল্টো রথ নবকল্লোলে চোখ বুলিয়ে কলকাতার একটা দৈনিক পত্রিকা কিনে নিল। প্ল্যাটফর্মে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। কিছু সময়ের মধ্যেই বদরঘাট হয়ে ট্রেনটা শিলচর যাবে। হঠাৎ ট্রেন ছেড়ে দেওয়ার সিগন্যাল দেখে স্নিগ্ধা আমাকে বলল,
চলো ট্রেনে চলে যাই। আমার এবার অবাক হওয়ার পালা। আমাকে নিরুত্তর দেখে স্নিগ্ধা জিজ্ঞাসা করলো, কি হলো, বাড়ি যাবে না? হ্যাঁ যাবো তো। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, ট্রেন ছেড়ে দেবে তো। এসো এসো, তাড়াতাড়ি এসো। কথাটা বলেই স্নিগ্ধা এগিয়ে চলল। তার তাড়া খেয়ে আমি নীরবে বিনা প্রতিবাদে অনুসরণ করতে লাগলাম। কামরার ভেতরে গিয়ে দেখি মাত্র একজনের বসার জায়গা আছে। স্নিগ্ধা সেখানে টুক করে বসে পড়ে ইশারায় আমাকে বলল, তাড়াতাড়ি এসো। অন্য কোনো সিট পাওয়া যায় কিনা আমি তখন খুঁজছি। তা বুঝতে পেরেই স্নিগ্ধা কিছুটা সরে এসে একটু জায়গা আমার জন্য ছেড়ে দিয়ে বলল, সত্যি, এই যে মশাই, আর সিট পাবে না কিন্তু। আমি তবুও ইতস্তত করছি দেখে স্নিগ্ধা এবার প্রায় ধমকের সুরে বলল, কি হলো, আরে বসো তো। অগত্যা বাধ্য ছাত্রের মতো স্নিগ্ধার পাশে আমি চাপাচাপি করে বসে পড়লাম। অস্বস্তি হচ্ছে, কিন্তু দাঁড়াতেও পাচ্ছি না। স্নিগ্ধা যদি আবার ধমক দেয়। কিছুক্ষণ পরেই বাদামওয়ালা এসে উপস্থিত। স্নিগ্ধা আমাকে জিজ্ঞেস করলো, এই বাদাম খাবে? তারপর আমার উত্তরে অপেক্ষা না করেই বাদামের একটা বড় প্যাকেট কিনে স্নিগ্ধা কিছুটা আমাকে দিয়ে নিজেও খেতে শুরু করল। 5-7 মিনিটের মধ্যেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেল ট্রেনটা। আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। স্নিগ্ধার পাশে মন্ত্রমুগ্ধের মতো আমি হাঁটছি। কিছুটা পথ এগিয়ে গিয়ে স্নিগ্ধাদের কোয়ার্টার। একদিন বাড়িতে এসো, এখন তো সবাই ফ্রি, পড়াশুনো নেই। আমি সম্মতিসূচক ঘাড় নাড়লাম। তাদের বাসায় যাওয়া লাইসেন্স পেয়ে অবাক আর খুশি দুটোই হলাম। স্নিগ্ধা তার বাসায় ঢুকে পড়ল, আমিও বাড়ির উদ্দেশ্যে হেঁটে চললাম। মোহাচ্ছন্ন ভাবটা এখনও কাটেনি। পাণ্ডু থেকে বদলি হয়ে স্নিগ্ধা আমাদের রেলওয়ে স্কুলে ভর্তি হয়েছিল। একই ক্লাস 7। গার্লস সেকশনে থাকায় তাকে অবশ্য আমি চিনতাম না। ক্লাস 9 থেকে 10-এ ওঠার সময় সে থার্ড হয়েছিল। তখন থেকে বেশ পরিচিতি লাভ করে। আমি সেবার সেকেন্ড হয়েছিলাম। স্নিগ্ধার বাবা রেলের বিরাট অফিসার। বদরপুর ঘাটে রেল স্টেশনের কাছেই তাদের কোয়ার্টার। স্নিগ্ধা স্কুলে যেত বেশিরভাগ সময় ডিপার্টমেন্টের ট্রলিতে, মাঝে মধ্যে কখনো রিকশায়। আমি গরিব ব্যবসায়ীর বড় ছেলে। 2 বোন ও এক ছোট ভাইয়ের দায়িত্ব নেওয়ার ব্যাপার তখন থেকে আমার মাথার মধ্যে ঘুরঘুর করছে। তাই পড়াশুনো চালিয়ে যাওয়ার সঙ্গে চাকরির কথাটাও মাথায় রাখছি। দেখতে আমি তেমন মোটেও সুন্দর নই, উপরন্তু পুরোপুরি গেঁয়ো টাইপের। সুন্দরভাবে গুছিয়ে কথা বলতেই পারতাম না। সেই তুলনায় ছিপছিপে টান টান চেহারা স্নিগ্ধা অনেক বেশি স্মার্ট। এই স্মার্টনেস স্বভাবটা অবশ্য রেল কলোনির ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় থাকার সুবাদেই সহজে আয়ত্ত করে নেয়। সুন্দরী স্নিগ্ধার সঙ্গে আগে আমার কখনোই কথা হয়নি। আরও খুলে বলা যায়, আমি তার সঙ্গে কথা বলার সাহসই পাইনি। এই যে স্নিগ্ধা আমার সঙ্গে যে আজ কথা বলেছে, এটাতেই ভাবতেই পারছি না। খুশিতে শুধু আত্মহারা নয়, আমি কেমন যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। শরীরে মনে একটা অজানা শিহরণ অনুভূত হচ্ছে। লোভ ও জাদুর টান সামলাতে না পেরে আমি তাই স্নিগ্ধাদের কোয়ার্টারে যাওয়া শুরু করলাম, প্রয়োজন অপ্রয়োজনে নানান বাহানায়। তাস খেলার নেশা ক্রমশ ছুটে যাচ্ছে। তখন আমি অন্য নেশায় বুঁদ হয়ে রয়েছি। বয়সের সন্ধিক্ষণে স্নিগ্ধার সান্নিধ্য পেয়ে আমি মুগ্ধ। ও কথা বললে ভালো লাগে, হাসলে ভালো লাগে, এমনকি রাগ করলেও ভালো লাগে। বয়ঃসন্ধিতে শরীর ও মনের অবস্থা কীরকম থাকে সেই অভিজ্ঞতা সকলেরই রয়েছে। স্কুল ফাইনালে একটা লেটার সহ ফার্স্ট ডিভিশনে পাশ করে স্নিগ্ধা করিমগঞ্জে পড়তে চলে যায়। সপ্তাহে
বা কখনো 15 দিনে বাসায় আসতো। আমি লেটার ছাড়াই ফার্স্ট ডিভিশনে পাশ করে বদরপুর কলেজে ভর্তি হই। সুযোগ পেলে যেমন ভ্যাকেশন, পরীক্ষার পর স্নিগ্ধা বাসায় এলেই তার সঙ্গে দেখা করতাম। তার সঙ্গে আমার মেলামেশা বাড়তে লাগলো। শুধু তার সঙ্গেই নয়, তার পরিবারের সঙ্গেও। স্নিগ্ধার বাবা ছিলেন স্বল্পভাষী, আপাদমস্তক ভদ্রলোক, আভিজাত্যের ছাপ চোখে মুখে। অফিসের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকতেন। তার মুখোমুখি হলেই আমার নার্ভাসনেস লাগতো। কথা বলতে গেলে তোতলামি এসে যেত। তিনি কিন্তু মৃদু হেসে আমাকে স্বাগতম জানাতেন। অন্যদিকে স্নিগ্ধার মায়ের মিষ্টি মধুর ব্যবহার যে কোনো লোককেই আকৃষ্ট করত। আমি যখন আর্টস নিয়ে প্রি ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে, সে সময় তিনি একদিন আমাকে বললেন, আমার কোনো অসুবিধে বা আপত্তি না হলে তার 9-এর ছেলেকে পরীক্ষার আগে অন্তত 2-3 মাস কোচিং দিলে খুব ভালো হয়। আমরা গরিব, পান সিগারেট খাওয়া নতুন শিখেছি। এক কথায় কিছুটা হাত খরচের টাকার দরকার। স্নিগ্ধার মায়ের দেওয়া প্রস্তাবটা তাই লুফে নিলাম। অবশ্য ভেতরে ভেতরে আরেকটা মতলব ছিল, এতে তাদের বাসায় বাধ্যতামূলক যাওয়ার সুযোগ থাকে। সব সময় যে স্নিগ্ধার সঙ্গে দেখা হবে তা নয়, কিন্তু ভ্যাকেশন, পুজোর সময় অনেক দিন তো এসেই থাকে, তখন সুদে আসলে পুষিয়ে নেওয়া যাবে। স্নিগ্ধা আমাকে ভালোবেসেছিল কিনা জানি না, কিন্তু 100% নিশ্চিতভাবে বলতে পারি আমাকে সে অপছন্দ করত না। আমার বন্ধুত্বে খুশিই হতো। আর তাই তাদের বাসায় ঘন ঘন গেলেও সে অভ্যর্থনার দ্বীপ জ্বালিয়ে সবসময় হাজির হতো। স্নিগ্ধাকে আমার ভালো লেগেছিল, তাকে আমি মনে প্রাণে ভালোবেসেছিলাম। তার সঙ্গে আশেপাশে অনেক জায়গায় বেরিয়েছি, কখনো ধুধু ধান ক্ষেত, কখনো নদীর ধার, কখনো বারুণী মেলায়, কখনো শিববাড়ি, কালীবাড়িতে। তার কাছে কত কি পেয়েছি, ভালো ব্যবহার, সহানুভূতি, নির্ভরতা, সুপরামর্শ, আরও কত কি। আমি তার কাছে আবিষ্ট হয়ে বসে থাকতাম। হৃদয়ের অন্তঃস্থলে বাজতে থাকত গভীর প্রেমের গান। তোমার সাথে বিঁধেছি 손끝없이 미력하다 가셔 정보다 아키셔테 이두고 두기라샤 가고도 뭉til에 거꾸로 시티 안전 대후나 কষ্ট যতই বাজুক বুকে জীবন মরু সদা করোনো তুমি আছো পাশে আমার এক জীবনের গান তোমার সহায় পাই আবে যাত না মাখাচুন তোমার হাসিতে লাগে জানো দিনের বারে উঠছে তোমার হয়তো ছায়া খেরি যাবে আয় দেশের মেনেছে ডাকে তিনি আসে ফেলি স্বপ্নে ভাই মবসা শেষে ধীর মাঝে ভেসে জানো দিনো पर तुझे तुम्हें साथ तुल की चाहे साकुले तुझे मेरी आसों पासे तबाले তোমারে হাসিতে লাগে জানো দিবে ঘরে উঠছে তোমার চারা হাতে তো কামির বধুর উচ্চারণ
উঠি তালের জাগে আমায় নতুন স্বপ্নের তোলা তোমার সাথে বাঁচতে তারে জীবনটাকে ভালোবালা তোমার চোখের চাহনি জানা সুন্দর স্বপ্নময় তুরি গমে আনার আশায় আদৌ বীজ মিতে না পাশে আমারই কফি বলার দা তু আছো এ পাই আলি যতুনে কুসুন্দর তোমারে হাসতে লাগে জানো কি না বেড়ে উঠছে তোমার জানা থাকে করে না মধুর উচ্চারণ। এই সুন্দর সময়টা কিন্তু বেশি দিন স্থায়ী হলো না। 3-4 বছর পর স্নিগ্ধার বাবা লামডিং বদলি হয়ে যাওয়ার পর ওরা সপরিবারে চলে গেল। আমার জীবনে স্নিগ্ধাই প্রথম ভিন্ন স্বাদের সেরা 4-5টি বছর উপহার দিয়ে গেছে। আফসোস হচ্ছে তার মূল্যবান উপহারের বিনিময়ে আমি কিছুই দিতে পারিনি। ও চলে যাওয়ার পর কিরকম একটা বিরহ ব্যথায় কষ্ট পাচ্ছিলাম, যেন আমার কোনো আত্মীয় বিয়োগ ঘটে গিয়েছে, অথবা তার চেয়েও বেশি অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে। মেলে থাকা ডানা ঝাপটাতে ঝাপটাতে শূন্য আকাশ থেকে হঠাৎ মাটিতে পড়ে ছটফট করছি। প্রথম দিকে তবুও চিঠিপত্রের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ ছিল, ধীরে ধীরে কমতে কমতে তাও এক সময় পুরোপুরি বন্ধ হয়ে গেল। স্নিগ্ধা এখন বিবাহিত না অবিবাহিতা, রোজকেরে না গৃহবধূ, এমনকি জীবিত না মৃত কিছুই জানি না। শুধু এটুকু জানি দীর্ঘ 50 বছর পরেও তাকে আমি ভুলতে পারিনি। তখনই যে বিয়ে করার কথা ভেবেছিলাম তা মোটেই নয়। তাকে যে কতটুকু ভালোবেসেছিলাম শুধু এটুকু, শুধুই ছোট্ট অথচ বড় কথাটাই বলতে চেয়েছিলাম, কিন্তু ইতস্তত করে সেটাও জানাতে পারিনি। তার মনের ভাবও জানা হয়নি। এই কথাগুলো বলতে না পারার আক্ষেপটুকুই আমাকে কুরে কুরে খাচ্ছিল। বিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই আমি চাকরির চেষ্টা করতে শুরু করে দিয়েছিলাম। ছাত্র হিসেবে খুব মন্দ ছিলাম না, ভগবানও সুপ্রসন্ন ছিলেন, তাই 80 দশকের শুরুতেই চাকরি পেয়ে গেলাম অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট পদে, পোস্টিং হাফলং। সেখানে জয়েন করার 3 দিন পরই একটি পাহাড়ি মেয়ে এসে জয়েন করলো। একই অফিস, একই র্যাঙ্ক, তার বাড়ি শহর থেকে কিছুটা দূরে। একই পদে চাকরি হওয়ায় মেয়েটার সঙ্গে অবধারিতভাবে কথাবার্তা হতো। মাসখানেক পর মেয়েটা হাফলংয়ে একটা বাসা ভাড়া করে চলে এলো। বাসাটা আমার বাড়ির কাছেই। ধীরে ধীরে ওর সঙ্গে ভাব জমে উঠল। ততদিনে নিজের ক্যাবলা আর গেঁয়ো ভাবটা কিছুটা কমিয়ে ফেলেছি, বয়সটাও বেড়েছে, নিজেকে তাই স্মার্ট ভাবতে শুরু করেছি। একসময় আমি সে মেয়েটির প্রেমে পড়ে গেলাম। ওর নাম জুবিনা। কিন্তু এর অর্থ এই নয় যে স্নিগ্ধাকে এত তাড়াতাড়ি এত সহজেই ভুলে গিয়েছিলাম। ওর বিকল্প কেউ কোনোদিন হতে পারবে না। স্নিগ্ধা স্নিগ্ধাই। পাহাড়ি মেয়ে জুবিনার প্রেমে পড়ায় এটা ভাবারও কোনো মানে নেই যে মেয়ে দেখলেই আমি প্রেমে পড়ে যাই। আসলে পাহাড়ি মেয়েদের শিশুসুলভ সহজ আচরণ, চলাফেরা, তাদের সারল্য আমাকে মুগ্ধ করে। আচ্ছা, জুবিনাও কি আমাকে ভালোবেসেছিল? এর উত্তর আমার অজানাই থেকে গেল। 3 বছর পর বদলি হয়ে এসে গেলাম বদরপুরে। নিজের জন্মস্থানে ফিরে এসে চাকরি করার মেজাজটাই আলাদা, একটা স্বাধীন চেতা ভাব থাকে। কিন্তু বদরপুর ঘাট রেল স্টেশনের দিকে গেলেই নস্টালজিয়া আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। রাস্তার দুধারে সারি বেঁধে শিরীষ গাছ, বট গাছ, কৃষ্ণচূড়া যেন বলছে, স্নিগ্ধা তুমি আজ কত দূর। স্নিগ্ধাবিহীন রেল স্টেশনটা কেমন যেন ঝিমিয়ে পড়েছে। নস্টালজিয়ার আক্রমণ থেকে মুক্তি পেতে একসময় ওদিকে যাওয়াই ছেড়ে দিলাম। এই সময়
আর একটি নতুন মানুষ আমার জীবনে প্রবেশ করল। নাম তার রেশমি গগৈ। রেশমি প্রায় সময়ই ইংরেজি ইকোনমিক্স বুঝতে আমার কাছে চলে আসে। শেষ পর্যন্ত আমি তার প্রেমে পড়ে গেলাম। আমাদের সময়ে 31-32-এর আগে প্রায় কোনো ছেলেই বিয়ে করতে পারেনি সংসারের নানা ঝামেলায়। আমি তখন প্রায় 27-এর কাছাকাছি। তবুও আমি ভীষণ বেপরোয়া। রেশমিকে কোনোভাবেই হাতছাড়া করব না। পরক্ষণেই সংসারের ভয়ঙ্কর চেহারা আমার চোখের দৃষ্টিকে ঝাপসা করে দেয়। বাবা মারা গিয়েছেন, মা প্রায় সময় অসুস্থ থাকেন। এক বোন পড়া শেষ করে বিয়ের অপেক্ষায়, আরেক বোন ক্লাস 10-এ। ছোট ভাইটা বিয়ে ফেল করে বেকার। আমার কাছে তখন বিয়ে করা মানে বিলাসিতা ছাড়া কিছুই নয়। রেশমি সত্যিই ভালো, সুন্দরী। সে আমার প্রতি আগ্রহী ছিল। ভেবেছিলাম তাকে বিয়ে পরে করলেও তাকে যে আমি ভালোবাসি এই কথাটা অন্তত আগেভাগে জানিয়ে রাখা ভালো। যথেষ্ট প্রশ্রয় ও সুযোগ পেয়েও এত কচি মেয়েকে কিভাবে মনের একান্ত গোপন কথাটা বলবো তা ভাবতে ভাবতেই ওরা বদলি হয়ে চলে গেল। যাওয়ার সময় রেশমি আমার দিকে ফ্যাল ফ্যাল করে অনেকক্ষণ তাকিয়েছিল। নীরব থেকেও এত প্রশ্নের তীর ছোঁড়া যায়, ভাবা যায় না। ভাগ্য সাহসী ব্যক্তিকে সহায়তা করে। আমি শুধু এটুকু বুঝতে পারলাম, আমার মতো গোবেচারা আনস্মার্টের দ্বারা কিচ্ছু হবে না। মনের কথা সেই মনেই রয়ে গেল। রেশমিকেও কোনোদিন কিছু বলতে পারলাম না। 16 থেকে শুরু করে কমপক্ষে 30, এই সুদীর্ঘ সময়ে 2-4 জন মেয়েকে ভালো লাগতেই পারে, না লাগাটাই অস্বাভাবিক। আমার এখন 70 চলছে। আবেগ অনেকটা ছেড়ে ফেলেছি। না, বলা উচিত বয়সের চাপে নানা ঘাত প্রতিঘাত আবেগ অনেকটাই ঝরে গিয়েছে। স্নিগ্ধা, জুবিনা, রেশমি এদের কাউকেই ভুলতে পারিনি, ভোলা সম্ভবও নয়। স্মৃতিশক্তি যতদিন থাকবে ততদিন ওরাও মনে থাকবে। ফিকে হলেও এটাই স্বাভাবিক। যারা এই সত্যিটাকে অস্বীকার করে তারা স্রেফ মিথ্যে কথা বলে। ওরা এখন কে কোথায় আছে তা কিছুই জানি না। তবে যেখানেই থাকুক ওরা সুখে থাকুক, এটাই ভগবানের কাছে আমার প্রার্থনা। আমার স্ত্রীর নাম কেয়া। আমাদের এই বিয়েটা কিন্তু প্রেম ঘটিত নয়। বিয়ের পর প্রথম দিকে মনে হয়েছিল স্নিগ্ধা, জুবিনা বা রেশমির চেয়ে কেয়া বেশ নিচু মানের, রূপে আর গুণে। মনটা সে সময় একটু খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু বছর খানেকের মধ্যেই কেয়া আমার ধারণাটা আমূল পাল্টে দিয়েছিল। কেয়া যে সব দিক থেকে গুণী মেয়ে তা কিন্তু একেবারেই নয়, কিন্তু গৃহবধূ কেয়া এমনই মেয়ে যে নিজের দোষ অনায়াসে লুকিয়ে দেয় নিজেরই অন্যান্য গুণের ভিড়ে। সুখ শান্তি পেতে চাইলে তা খুঁজে নিতে পারলে সবার মধ্যে যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। কথাটা নিখাত সত্যি। কেয়াই আমার প্রকৃত সহধর্মিণী, এটাই আমার একান্ত ব্যক্তিগত স্বীকারোক্তি। তোমার চোখের চাহনি যারা সুন্দর স্বপ্নময় তুলি গমে আনার আশায় আদৌ বীজ মিতে না পাশে আমারই কফি বলার তা তু আছো এ পাই আলি যতুন কুশলতা তোমার হাসতে লাগে জানো কি না বেড়ে উঠছে তোমার জানা থাকে করে না মধুর উচ্চারণ। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকল্পদ্রুম চ্যানেলের অনুগল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান আমাদের। বিগত 1 বছরে আমাদের চ্যানেলের অন্যান্য উপস্থাপনাগুলি শুনে দেখবার অনুরোধও রইল আপনাদের কাছে।
ভিন্ন ভিন্ন স্বাদের শ্রুতিনাট্য ও কাহিনীগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমাদের কোনো লেখা পাঠাতে চান কিংবা চ্যানেলে কণ্ঠশিল্পী হিসেবে যোগদান করতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন। আপনাদের জীবনের কাহিনীও প্রেম এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা করি। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।